যোগ্য ওখানে কারা ছিল? যারা টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছে মেসিকে দেখার জন্য, তারাই তো যোগ্য। তাদের পরিবর্তে যারা পাস নিয়ে ঢুকেছে, আমি পাসকে আমি করছি না, কি বলে ওটাকে, অপমান করছি না। আমার নামে একটা পাস ইস্যু হয়েছিল, ভাগ্যক্রমে আমি যাইনি। বিধায়ক হিসাবে একটা পাস পেয়েছিলাম, আমি নিইনি, পাসটা বেঁচে গেছি বলো। তো আমার নিজের খাওয়ার সময় নেই ভাই। দেখ, যারা ওখানে আমি যোগ্যতা, তাদেরকে বলছি কারা? যারা এই 10,000, 8,000, 12,000, 15,000, 4,000 টাকার টিকিট কেটে ঢুকেছিল, তাদেরকে মেসির দর্শন দিল না, মেসির দিকে দেখতে দিল না। আর অযোগ্যগুলো দেখুন ঘিরে রেখে দিল। সব জায়গায় এই সরকারের আমলে অযোগ্যরা প্রাধান্য পায়, যোগ্যরা বঞ্চিত হয়। কালকে ওই জন্য যোগ্যরা একটু কি দেখিয়েছে, হ্যাঁ, একটু টেলার দেখিয়েছে। তবে আমি বলবো, যে টেলারটা দেখিয়েছেন ওই টেলার ধ্বংসাত্মক না করে শিক্ষার জন্য একটু দরকার, স্বাস্থ্যের জন্য একটু দরকার। ওই টেলার একটু যুবকদের চাকরি নিয়ে যে ছিলিমিলি খেলাচ্ছে, সেই জন্য আমি একটু দেখতে চাই। ওই টেলারটা প্রাইমারি স্কুলের টিচার দিতে হবে, তার জন্য একটু দেখতে চাই। ওই টেলারটা আমি একটু দেখতে চাই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে সেগুলো খোলার জন্য। ওই টেলারটা একটু দেখতে চাই ওয়াকফ সম্পত্তি উদ্ধার করার জন্য। ওই টেলারটা একটু দেখতে চাই মন্দিরের যে সম্পত্তি, দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে ওগুলো কেড়ে নিচ্ছে, সেইগুলো উদ্ধারের জন্য। ওই টেলারটা একটু দেখতে চাই এই লেদার কমপ্লেক্সের লেবার কোড মেনে যারা কাজ করছে না তাদের বিরুদ্ধে, তবে ধ্বংসাত্মক নয়, গঠনমূলক ওই টেলারটা একটু দেখতে চাই আমি। তবে হবে একটা জিনিস কালকে স্পষ্ট হয়ে গেছে, মারাত্মকভাবে স্পষ্ট হয়ে গেছে, ও তোমার নেতা কেতা দিয়ে আমাদের আর মন ভরবে না ভাই, ওই চোর দিয়ে আমাদের মন ভরবে না, ওই পুলিশদের ভয় দেখো আমাদেরকে আটকাতে পারবে না। কালকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে। ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, মনে পড়ছে না কে পোস্ট করেছে, মেসি তোমাকে ধন্যবাদ জানাই, বাঙালিরা ঝিমিয়ে গিয়েছিল, অন্তত 2 ঘন্টা বাঙালি 2 ঘন্টা বাঙালিকে তুমি জাগ্রত করে গেলে। কালকে কি একটা পোস্ট করেছে আমার মনে আসছে না, ফেসবুকে পড়ছিলাম, লিখেছে বাস্তব কথা, অনেক দিন মার খেয়েছে, অনেক দিন অন্যায় সহ্য করেছে। আপনারা বলুন, 26,000 চাকরি বাতিল হয়ে গেল, ওই 26,000-এর মধ্যে 20,000 তো বৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে এখন পর্যন্ত তথ্য অনুযায়ী। তাহলে ওই 20,000 মানুষ কি দোষ করেছে ভাই? তুমি ডুপ্লিকেট ভাবে অন্যায় করে চাকরি দিলে, ধরা পড়েছে, কোর্ট বারবার বলেছে যে কোনটা চাল আর কোনটা কাকড় তোমরা বেছে দাও। ওরা বেছে না দেওয়ার জন্য 26,000 চাকরি বাতিল হলো। তখন দরকার ছিল এই ধরনের ফেক ST/SC সার্টিফিকেট। প্রকৃত যারা দলিত ভাই সে চাকরি পাচ্ছে না। এইবারে মেডিকেলে, আমরা এদিক দিয়ে বাড়াবো, এদিকে তো, এবারে যারা মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে 42 জন আদিবাসী চান্স পায়নি জানেন। ওদের জায়গায় আদিবাসী সেজে রহমান আদিবাসী হয়ে গেছে। হতে পারে এটা কোনোদিন? রহমান নামের শেষে রহমান, সে ST কোটায় ঢুকে গেছে। নামের শেষে চ্যাটার্জি, নামের শেষে চক্রবর্তী, সে আদিবাসী সেজে চাকরি করে নিচ্ছে। এই অন্যায়গুলো বন্ধ করতে হবে না? না শুধু মুসলমানদের ওপরে যে অন্যায় হচ্ছে তার জন্য চিৎকার করবো আর অন্য বেলায় চুপ করে থাকবো? আপনি চুপ করে থাকতে পারেন, নওশাদ সিদ্দিকী চুপ করে থাকতে পারবে না। কারণ নওশাদ সিদ্দিকী পার্টি করার জন্য, মানে MLA হওয়ার জন্য রাজনীতিতে আসেনি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য এসেছে। তাই বন্ধুগণ, সমাজে যে ঘটনা অন্যায় চলছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর বিজেপি তৃণমূল চাইছে হিন্দু মুসলমানকে আলাদা করে দাও। হিন্দু মুসলমানকে আলাদা করে দিলে প্রতিবাদের আওয়াজটা ভাগ হয়ে যাবে। মনে আছে আপনাদের, ইতিহাস পড়েছেন এনফিল্ড রাইফেলের কথা? এনফিল্ড রাইফেলের কথা পিরিয়ডে আমাদের যোদ্ধারা, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে যাতে অস্ত্র না তুলে নেয়, তারা একটা মিথ্যা একটা প্রোপাগান্ডা চালিয়েছিল। প্রোপাগান্ডাটা কি ছিল? যে রাইফেলের মধ্যে যে কার্তুজটা দিতে হয়, সেই কার্তুজটা শুয়োর আর গরুর চর্বি মিশ্রিত। কোথায় মাথা মেরেছিল বুঝতে পেরেছেন? এই ধরনের মাথা মারা আজ থেকে চলছে না, 300-200 বছর আগে, 300 বছর আগে থেকে চলছে এই ধরনের, মানে ভাগ করে রেখে দাও। কেন গরু আর শুয়োরের কথা বলেছে? শুধু শুয়োর বলতে পারতো বা শুধু গরু বলতে পারতো?
গরু আর শুয়োর এই জন্যই বলেছে, মুসলমানদের সামনে শুয়োরের কথা বলে নাক ছিটকাবে, আর হিন্দুদের সামনে গরুর কথা বলে নাক ছিটকাবে। কি বলেছে? ওই কার্তুজটা দাঁতে কেটে না বন্দুকের মধ্যে ঢুকাতে হতো, তারপরে গুলি চালাতে হবে। আর বলছে যে ওই কার্তুজটা গরু আর শুয়োরের চামড়া মিশ্রিত, যাতে করে মুসলমান আর হিন্দু ওরে শুয়োরের গোসা, শুয়োরের চর্বি আছে, আর হিন্দু ভাই বলবে ওটা আছে কি বলে গরুর চর্বি, হাত দেবো না। প্ল্যানটা কোথা নিয়ে গেছিল বুঝতে পেরেছেন? যখন বন্দুকে কেটে না ঢুকাবে তাহলে গুলি চলবে না, গুলি না চললে বিজেপি কি বলে আপনার ব্রিটিশদের ফায়দা, ওই ফায়দা নেওয়ার জন্য এই প্রোপাগান্ডা চালিয়েছিল। আজকের দিনে হিন্দু মুসলমানের প্রোপাগান্ডা চালাচ্ছে কেন? এই রাজনৈতিক কারবারিদের ক্ষমতায় টিকে থাকার জন্য। এ বেটারা না হিন্দুর না মুসলমানের, এ বেটারা হচ্ছে এদের পদের জন্য, এদের গদির জন্য। আপনাকে আমাকে যে কোনো টাইম এরা বলি দিতে পিছপা হবে না। তার আমি উদাহরণ একটা দিয়ে দিচ্ছি, দুটো উদাহরণ দেবো, একটা বিজেপি একটা তৃণমূলের। কদিন আগে দেখছিলেন না, প্রায় 400 বছর একটা পুরাতন মন্দির দিল্লিতে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। কারণ মন্দির, কারণ আরএসএস এর হেডকোয়ার্টারের গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা করবে বলে মন্দিরকে ভেঙে উড়িয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এদের প্রয়োজন হয়েছে, ভেঙে দাও। আর পশ্চিম বাংলায় চলে আসেন, আপনাকে কি বলছে? মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচাবো। তৃণমূল বলেছিল না ওয়াকফ সম্পত্তি বাঁচাবো, আজকে ওয়াকফ সম্পত্তি তৃণমূল বাঁচাচ্ছে। এখানে আপনাদের বলে যায়, আপনাদের পাড়ার যদি মুসলমান তৃণমূলের নেতা থাকে, ওর দাদর কবরটা যে এখনো সুরক্ষিত আছে, ওর দাদর কবরটা এখনো দখল করে মদের ফ্যাক্টরি করে দেয়নি, ওর দাদর কবরটা দখল করে এখন চামড়ার কোনো ফ্যাক্টরি করে দেয়নি, ওর দাদর কবরটা দখল করে এখনো পর্যন্ত কোনো জুতো তৈরির কারখানা করে দেয়নি। এই নওশাদের মতো কিছু লোকের মামলা করার জন্য এখনো দাদর কবরটা অক্ষত আছে। তো মমতা ব্যানার্জি কি বলছে? মুসলমানদের আমি বাঁচাবো, কবর বাঁচাবো, বাঁচিয়েছে। উল্টে এই আইনটাকে পশ্চিমবাংলায় পাস করিয়ে দিল। তাই এই মমতা ব্যানার্জি এই আর মোদির পাল্লাই আমাদের পড়লে আমাদের ভাত ভিত দুটোই যাবে। অনুরোধ করছে এটাই, দিনের শেষে আপনি না খাটলে কি হিন্দু কি মুসলমান, আপনার বাড়ির উনুনটা জ্বলবে না। বরঞ্চ এদের হাতে সরকারের কার্য তুলে দিয়ে এখন ইনকাম আপনার আমার কমে যাচ্ছে। তাই আপনাকে আমাকে ভাবতে হবে আপনার পরের প্রজন্মের কথা, সম্প্রীতির কথা, ঐক্যের কথা। সৌহার্দ্যের পরিবেশ তৈরি যদি করতে চান, এই বীজমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে। এই বীজমূলকে বাংলা থেকে কি করতে হবে? নিশ্চিহ্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটের মাধ্যমে। যাই জনসংযোগে এসেছি আপনাদের এখানে, আমি অনেক আগে একবার এসেছিলাম এই জায়গা, এই মোড়টা দেখে মনে পড়লো, তো এসেছিলাম, অনেক কথা বলেছি, আজকেও বলছি। আমি আপনাদের কিছু টাইম দেবো, যদি কারো কোনো অভিযোগ আমার কাছে থাকে, আমার কোনো সহযোগিতা যদি নেওয়ার হয়, আপনারা এসে নেবেন, আমি দেবো। একটা কথা বলে আমি শেষ করব। 2021 সালে বিজেপি চলে আসবে, বিজেপি আসলে এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে গল্প শুনিয়েছিল, গল্পটা সত্য না মিথ্যা? আজকে মিথ্যা প্রমাণ হচ্ছে তো। আগামী 2026 সালে এই ধরনের কোনো প্রোপাগান্ডা শুরু চালাবে, সেটাও জানবেন মিথ্যা। আমাদেরকে ভোট ফাঁদে পা দিলে হবে না। ভাঙড়ের মানুষ সংখ্যা ভোট বেশি দিয়েছিল বলে তো বিজেপি তৃণমূলকে আমরা আটকাতে পেরেছি। আমরা শুধু বিজেপিকে আটকাবো নয়, আমরা বিজেপি তৃণমূল এই দুটো দলকেই আটকাবো। প্রস্তুত আছি তো নাকি? আমাদেরকে দায়িত্ব নিতে হবে, বিজেপি তৃণমূলকে আটকাতে হবে। আপনি বিজেপিকে আটকে তৃণমূলকে যদি জেতান, বকলমে সেই বিজেপিরই আশা হয়ে যাবে। শুভেন্দু অধিকারী কি বড় বড় কথা বলে বেড়াচ্ছে, ওকে বেটাকে ধরে জেলের মধ্যে রেখে দিলে তো সমস্যা মিটে যাবে। রাখছে এই প্যাটিস বিক্রেতাওয়ালা শেখ রিয়াজুল আর শ্যামল মন্ডলের উপর আক্রমণ করলো, এমন ধারায় কেস দিয়েছে, জামিন হয়ে গেল। চলছে, বিজেপিকে হারিয়েছে, বিজেপিরই কাজ হয়ে যাচ্ছে। আর ঠিক কেউ যদি মনে করেন যে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দেবো, ঘোড়ার ডিম, কিচ্ছু লাভ হবে না। আমরা ভুলে যাচ্ছি না, জাস্ট 1 বছর হয়েছে। আর জি করে তিলোত্তমার কথা মনে আছে তো? ওর ধর্মীয় পরিচয়টা কি ছিল? নিশ্চিতভাবে মুসলমান নয়, কিন্তু আমরা ধর্ম দিকে প্রতিবাদ করিনি। ভাঙড়ে আমরা যে বড় র্যালি বার করেছিলাম তিলোত্তমাকে নিয়ে, সারা পশ্চিম বাংলায় অত বড় র্যালি কেউ বার করতে পারেনি। কিন্তু ভাঙড়ের হিন্দু কি মুসলমান দেখেনি তিলোত্তমার পরিচয়। তিলোত্তমা আমাদের বাড়ির মেয়ে, তার সাথে অন্যায় হয়েছে, বিচার চাই। আর আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে বেশি র্যালি তিলোত্তমাকে নিয়ে করেছে। এই পরশু দিনকে তিলোত্তমার স্মরণে আমাদের আবার রক্তদান শিবির আছে, আনিসের স্মরণে রক্তদান শিবির আছে, আমরা তাকে ভুলে যাইনি। কিন্তু প্রশ্ন এটাই, বিজেপি আসলে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? কোনো দিন নয়, এরা একে অপরের পরিপূরক। যদি বিজেপি সত্যিকারের অর্থে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাহলে আর শিক্ষামন্ত্রী জেলের বাইরে চলে আসতো না, এদের ক্যাবিনেট জেলের মধ্যে থাকতো, ইনক্লুডিং আমাদের
কে গো? পিসিমণি, মনে নাম তো জানো তো? পিসিমণিও জেলের মধ্যে থাকতো, কিন্তু একে অপরের পরিপূরক। এই তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো, বিজেপিকে দিয়ে তৃণমূলের উপরে তৃণমূলের অন্যায়ের বিচার চাওয়া, একই ব্যাপার, দিনের শেষে শূন্য। তাই আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যে আমাদের 2021-এ বলেছিলেন এসআই কি বলে এসআই সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, সম্পূর্ণ মিথ্যে কথা। তাই 2026-এ নতুন করে প্রোপাগান্ডা নিয়ে আসতে পারে, ওই প্রোপাগান্ডায় আমরা পা দেবো না। তবে ভরসা রাখতে পারি তো নাকি? ভরসা রাখতে পারি তো নাকি? এবারে খামচিহ্ন ডবল মার্জিন নিয়ে যাবে, এই ভরসাটা রাখতে পারি তো? মায়েদের কাছে, বাপেদের কাছে রাখতে পারি তো নাকি? একটু হাত তুলে দেখান তো, ভরসা রাখা যাবে তো নাকি? 26,151টি লিড পেয়েছিলাম 2021 সালে। খামচিহ্ন এবার আমি আশা করছি ডবল লিড নিয়ে বিধানসভায় যাবে। তবে আপনাদের বলে রাখি, আপনারা যে গাছ বপন করেছেন, যে বীজ বপন করেছেন, আশার যে বীজ বপন করেছেন, আজকের রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ভাঙড়কে ফলো করছে, তারা আফসোস করছে। যদি 10টা নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলার আইনসভায় পাঠাতাম, তাহলে এই দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। তারা মনে মনে প্রস্তুতি নিয়েছে, 2026 সাল আসছে, কে আসবে কে যাবে দেখার দরকার নাই। ঠিক ভাঙড়ের মতো আমাদের বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী জিতিয়ে নওশাদ সিদ্দিকীর পাশে বিধানসভায় দাঁড় করিয়ে লড়াই করার মতো মানুষ আমরা পাঠাবো। আপনাদের জন্য কিন্তু তারা সাহস পাচ্ছে। তাই আপনাদের বলবো, লিডটাও আমরা এবার খামচিহ্ন নিশ্চিত হবে ডবল হবে তো নাকি? ডবল হবে তো নাকি? একটা কথা বলি, একটা একটা করে মাথায় একটা অনেক কথা এসে যাচ্ছে। আমার কথা এটা, আমার কথা বলে শেষ করব। আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, একটাই শুধু কথা ওরা বলছে কি, যে 4 বছর নাকি বিধায়ক কিছু করতে পারেনি। আমি না করতে পারলে ওদের লাভ তো, খোঁচা দিলে তাহলে তো করে দেবো ভাই। কি বলছি গো? খোঁচা দিলে তাহলে করে দেবো তো। তাহলে খোঁচা দিচ্ছে কেন? আমার ভিতরে কিছু পাইনি। আমি আপনাদের বলে যাই, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। 5 বছর হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই একজন বিধায়ক হিসাবে কি কি করেছি না করেছি, কি কি উন্নয়ন, কোথায় কোথায় উন্নয়ন করেছি, টোটাল খতিয়ান আমি খামে ভরে প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছে দেবো। যদি বাই চান্স বাড়িতে পৌঁছাতে অসুবিধা হয়, বড় বড় ব্যানার করে আমি টাঙিয়ে দেবো। আমি আপনাদের বলে যাই, আগে ছিল 1 বছরে 60 লাখ 60 লাখ টাকা একজন বিধায়ক খরচ করতে পারবে, তবে হাতে 1 টাকাও পায় না। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে টাকাটা খরচ হয়। যদি আমি এখন এটা বছরে 70 লাখ টাকা হয়েছে, যে বছরে 70 লাখ টাকা হয়েছে, এই 10 লাখ টাকাও বেড়েছে ভাঙড়ের মানুষের জন্য, অন্য কোনো বিধায়কের জন্য নয়, অন্য কোনো বিধানসভার মানুষের জন্য নয়। আমি বিধানসভায় যে আওয়াজ তুলেছিলাম, আমি বলেছিলাম 2 কোটি টাকা দেওয়ার কথা, যাক 70 লাখ করে। কিন্তু যেহেতু 2 বছর পরে হয়েছে, আমার হিসাব করে দেখছি আমার 5 বছরে 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করার আমার অপশান আছে। 3 কোটি 30 লক্ষ টাকার কি কি কাজ করতে হবে না করতে হবে সব আমি জমা করে দিয়েছি, সব রেকর্ড আমার কাছে আছে। ওই কাঁচা কাজ আমি করি না ভাই, সব আমার রেকর্ড আছে আমার কাছে। এবার আমি আপনাদের কথা দিয়ে যাই, 3 কোটি 30 লাখ টাকার মধ্যে আমি যদি 3 কোটি টাকার কাজ করতে আমাকে দেয়, কাজ করতে দেওয়া তো সরকারের হাতে ভাই, আমার হাতে নাই, এটা মাথায় রাখবেন। 3 কোটি 30 লাখের মধ্যে 3 কোটি টাকার কাজ করতে দিল, 30 লাখ দিল না, নিশ্চিন্তে থাকবেন আপনারা। তাহলে আপনাদের 30 লাখ টাকা কাজ করতে পেলাম না, আপনাদের ক্ষতি হলো। ক্ষতি আমি হতে দেব না। বাড়ি থেকে হলেও 30 লাখ টাকা নিয়ে এসে আমি ভাঙড়ের মানুষের হাতে তুলে দেবো। শুধু তাই নয়, এই 3 কোটি 30 লাখের মধ্যে যদি মাত্র 3 লাখ টাকার কাজ করি, 3 কোটি টাকার কাজ করতে দেয় না ওরা, তাও বলে যাচ্ছে, এখানে কথা দিয়ে যাচ্ছে খরম্বা মন্ডল পড়াতে, আমার এটা রেকর্ড করে রাখুন, 3 কোটি টাকা আমি বাড়ি থেকে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেব। তবে আমার একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, 3 কোটি 30 লাখ টাকা আপনাদের উন্নয়নের জন্য তো। যদি 1টা টাকা না কাজ করতে দেয়, জানবেন শাসক দেয়নি। আচ্ছা, বৈধ কাজ করতে পারবে না এমন কোনো কাজ আপনাদের বিধায়কের সামনে আছে? এ মনে হয় যে এমন কোনো বৈধ কাজ বিধায়ক হিসাবে পারবে না আমাদের বিধায়ক? অত কাঁচা বিধায়ক তো আপনাদের নয়, হয়তো বয়সটা হালকা হতে পারে। কি গো, কি মা, হয়তো বয়সটা হালকা হতে পারে, কিন্তু কাজ করতে পারবে না, বৈধ কাজ, অবৈধ নয়। আমি ভাই বোম মারতেও পারবো না, গুলি ছুটতেও পারবো না, এটা অবৈধ। আর ট্রেন চালাতে বলো, এসআইআর এর ফর্ম ফিল আপ করেছি, বুকে ব্যথা লেগেছে, কেন বলুন তো? ওনাকে ফর্ম ফিল আপ করতে দিলে আমাকে দুজনকে যদি বসাই 10 মিনিটে আমি 10টা ফর্ম ফিল আপ করে দেবো, উনি 10 মিনিটে 20খানা পেন ভেঙে ফেলবেন।
এই জন্য ওনার বুকে ব্যথা লেগেছে। আবার ওনাকে আমাকে এই যে কম্পিটিশনে বসাই, 10 মিনিটে উনি 50খানা বানিয়ে ফেলবেন, আমি 10 মিনিটে কোন দিক থেকে ধরতে হয় সেটাই আমি জানি না। আমি তো বসবোই না কম্পিটিশনে। তাহলে বৈধ কাজ পারবো না এই ধরনের কিছু নওশাদ সিদ্দিকীর কাছে নাই। তাহলে ওরা যদি 3 কোটি টাকার না কাজ করতে দেয় বা 30 লাখ টাকার না কাজ করতে দেয়, ক্ষতি ভাঙড়ের মানুষের ওরা করার জন্য করেছে। সেই ক্ষতি আমি পূরণ করব, কিন্তু নিশ্চিন্তে থাকবে, সেই ক্ষতি আমি পূরণ করে দেবো। কিন্তু আপনাদের ক্ষতি করার জন্য যারা অপচেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার আপনারা হবেন তো? জবাবটা দেবেন তো? তাহলে জবাবটা দেবেন তো? জবাব দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আবারও বলছি, সম্প্রীতি ঐক্যের সাথে থাকবেন। আপনি আমি যদি আলাদা হয়ে যাই, শাসক রাজনৈতিক দল যার রাজনৈতিক কারবারি, তারা আপনাকে আমাকে নিয়ে ফুটবলের মতো খেলবে, আর আমরা শুধু ফুটবলের মতো এপার ওপার হব, আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আর আমি আপনি যদি এক জায়গায় থাকতে পারি, আমরা ওদেরকে আপনার হাঁটু গিরে পায়ে কাছে আপনাকে বসে রাখবো। এখন দেখছেন না, 3 মাথায় পাড়ার 3 মাথায় এখন সরকার বিডিও অফিস চলে এসছে। একটু ধৈর্য ধরুন, একটু 7 দিন, আপনার বাড়ির দরজায় বিডিও অফিস দাঁড় করিয়ে দেবো। এখন হচ্ছে না, দুয়ারে সরকার হয়েছে, ফেল হয়ে গেছে, এখন 3 মাথায় এসে গেছে পাড়ার। ওই পাড়াই সমাধান। দাঁড়ান, একটু সাথ দেন, দরজায় সমাধান করতে ওদের বাধ্য করাবো আমরা। খেলাই পড়েছে বলেই তো হচ্ছে। যে এমএলএ কে 4.5 বছর দেখা যায় না, সেই এমএলএ আজকে কেন আছে? ভাঙড়ের 1 বিধায়কের চাপে। ভাঙড়ের 1 বিধায়ক 293টা বিধায়ককে কিন্তু হিরিয়ে রেখে দিচ্ছে। আপনারা সাথ দেন, আপনার অধিকার। ভোটের সময় যেভাবে আপনাদের সাথে রাজার আচরণ করে, 5 বছর ধরে আপনাদের সাথে রাজার আচরণ করবে রাজ্যবাসীর সাথে। এই জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি। আপনার ভোটটা মাথা ঠান্ডা করে দেবেন, আর সম্প্রীতি ঐক্যের সাথে থাকবেন, রাজনীতি হিংসায় কেউ জড়াবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই জনসংযোগ বক্তব্য আমি শেষ করছি। যদি কারো কোনো কথাবার্তা থাকে, কোনো প্রশ্ন থাকে, যা থাকে, আপনি আসতে পারেন, আমি কথা বলবো আপনার সাথে।